জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, শ্যাম রাখি না কুল রাখি। ভারতের অবস্থাও এখন তাই। কেন বলছি এ কথা? কারণ বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি করতে শুরু করে দিয়েছে ট্রাম্প এবং পুতিন। যে মুহূর্তে পুতিন ভারতকে রাশিয়া, ইন্ডিয়া, চায়না ত্রিদেশীয় জোট RIC ট্রাইকা গঠন করবার জন্য আহ্বান করেছে এবং আমেরিকার একাধিপত্যকে শেষ করতে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার কাজ শুরু করেছেন, ঠিক তারপরেই ট্রাম্প মন্তব্য করেছেন যে পুতিন আগুন নিয়ে খেলছে আর এটাকে আমি একেবারেই পছন্দ করি না। ভারত, চীন, রাশিয়া ত্রিদেশীয় RIC জোট আটকাতে ট্রাম্প চীনের ওপরে আরও এক্সট্রা ট্যারিফ বসিয়েছে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে যে যে দেশ রাশিয়া থেকে তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যালস আমদানি করবে তাদের ওপরে 500% পর্যন্ত শুল্ক বসাবে আমেরিকা। এমনকি ভারতের ওপরেও নতুন শুল্ক চাপানোর হুমকি এসেছে। যেমন স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপরে 25% ট্যাক্স ছিল, এবার সেটাকে বাড়িয়ে 50% করা হবে বলে অলরেডি হুমকি দিয়েছে ট্রাম্প। অবশ্য একদিকে ভারতকে যেমন হুমকি দিচ্ছে, তেমন অন্যদিকে আবার ভারত রাশিয়ার বলয়ে চলে যেতে পারে এই ভয়ে ভারতকে তোষামোদও করতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে আজকের বিশ্ব ভূরাজনীতিতে নতুন করে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তবে আগের বারে ঠান্ডা যুদ্ধে লড়াইটা মূলত রাশিয়া এবং আমেরিকার মধ্যে হলেও এবারের ভূরাজনৈতিক ঠান্ডা লড়াইয়ে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা জানবো যে এই মুহূর্তে ভারতের ঠিক কি করা উচিত। ভারত কি চীন ও রাশিয়ার সঙ্গে মিলে RIC ট্রাইকা জোট গঠন করে আমেরিকাকে চ্যালেঞ্জ করা উচিত, নাকি আমেরিকাকে চটিয়ে এই মুহূর্তে ভারতের লাভের লাভ তেমনটা কিছু হবে না, তাই একদিকে রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ককে টিকিয়ে রেখে একই সঙ্গে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখা উচিত এবং প্রয়োজনে নিজের মতো করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে নতুন জোট গড়ে তোলা উচিত। তো চলুন এই জটিল প্রশ্নের উত্তরটা গভীরভাবে বিশ্লেষণ করে দেখি আজকের এই ভিডিওটাতে। তো চলুন একেবারে শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা, এই ভিডিওর শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনার সময় যে কোনো সহায়তা প্রদানের ব্যাপারে হেল্প করতে পারি। আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। চাইলে আপনি আমাদের কলকাতার অফিসে এসে সরাসরি কথাও বলতে পারেন। আর অন্য দর্শকেরা চাইলে ভিডিওর শেষের ওই অংশটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, যদি আমরা ইতিহাসের দিকে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো বিশ্ব রাজনীতি সম্পূর্ণ মেরুকরণ হয়ে যায়। বিশ্ব পরিসর দুটো পরাশক্তিতে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল পুঁজিবাদী যুক্তরাষ্ট্র আর অন্যদিকে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। শুধু রাজনৈতিক বা সামরিক বিভাজনই নয়, এই বিভক্তি ছিল আদর্শিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অবশ্যই মনস্তাত্ত্বিকও। যুক্তরাষ্ট্র তখন প্রতিনিধিত্ব করত মুক্ত বাজার নীতি, গণতন্ত্র এবং স্বাধীন মত প্রকাশের আদর্শকে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দাঁড়িয়েছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত সমাজতান্ত্রিক আদর্শের ওপরে, যেখানে ব্যক্তির চেয়ে রাষ্ট্রের ভূমিকাই ছিল মুখ্য। বিশ্ব ইতিহাসে এই দ্বন্দ্বকে বলা হয় ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। অর্থাৎ বাস্তবে কোনো যুদ্ধ না হলেও পৃথিবীর প্রতিটা দেশে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা কূটনৈতিক সিদ্ধান্তের ওপরে এই ঠান্ডা লড়াই গভীরভাবে প্রভাব বিস্তার করে ফেলেছিল। উদাহরণস্বরূপ জার্মানির কথা বলা যায়, তখন পূর্ব বার্লিন ছিল সোভিয়েত নিয়ন্ত্রিত এবং পশ্চিম বার্লিন ছিল আমেরিকা, যুক্তরাজ্য এবং ফ্রান্সের দ্বারা নিয়ন্ত্রিত। কোরিয়া উপদ্বীপও এর ব্যতিক্রম ছিল না। উত্তর কোরিয়া চলত সোভিয়েতের প্রভাবে আর দক্ষিণ কোরিয়া চলত আমেরিকার ছত্রছায়ায়। তবে এই ঠান্ডা লড়াইয়ের সবচেয়ে ভয়ের দিক ছিল পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা। 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকার পরমাণু বোমা ফেলার মাধ্যমে শুরু হয় এই ঘোরতর পরমাণু অস্ত্র প্রতিযোগিতা এতটাই তীব্র ছিল যে মাত্র 4 বছর পরে 1949 সালে সোভিয়েত ইউনিয়নও তৈরি করে তাদের প্রথম পরমাণু
পারমাণবিক বোমা। আর তারপরে দুনিয়া জুড়ে শুরু হলো আর এক প্রতিযোগিতা। বড় দেশগুলো নিজেদের পরমাণু বোমা তৈরি করতে ব্যস্ত হয়ে গেল, আর ছোট দেশগুলো জাপানের অবস্থা দেখে রীতিমতো ভয় পেতে শুরু করলো। 60-এর দশকের শেষের দিকে আমেরিকার হাতে ছিল প্রায় 20,000 নিউক্লিয়ার ওয়ারহেড, আর 1980 সাল নাগাদ দুই দেশ মিলিয়ে এই সংখ্যা ছাড়াই 60,000। এই ভয় এমন পর্যায়ে পৌঁছয় যে মানুষ ভাবত যে কোনো মুহূর্তে হয়তো পরমাণু যুদ্ধ লেগে যাবে। তবে 1991 সালের 26শে ডিসেম্বর এই দীর্ঘ ঠান্ডা লড়াই শেষ হয়, কারণ ওই দিনই সোভিয়েত ইউনিয়নের পতন হয়। বিশাল সমাজতান্ত্রিক সাম্রাজ্য ভেঙে 15টা আলাদা স্বাধীন দেশ তৈরি হয়, যেমন ইউক্রেন, কাজাকিস্তান, লাটভিয়া, আর্মেনিয়া, এস্তোনিয়া ইত্যাদি ইত্যাদি। আর এরপরই রাশিয়ার অর্থনীতির চরম দুর্দিন শুরু হয়। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট, চাকরির অনিশ্চয়তা, দারিদ্রতা, রাজনৈতিক অস্থিরতা রাশিয়ার মানুষকে হতাশ করে তোলে। 1992 সালে রাশিয়ার জিডিপি দাঁড়ায় মাত্র $460 বিলিয়ন, যেখানে আমেরিকার জিডিপি ছিল প্রায় $6.5 ট্রিলিয়ন, অর্থাৎ 10 গুণ বেশি। ফলত এই সুযোগে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে যুক্তরাষ্ট্র। তবে নিজেকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে আমেরিকা তখন মূলত 3টে প্যারামিটারে নিজেদের প্রভাব তৈরি করেছিল। 1, মিলিটারি বা সামরিক প্রভাব, 2, ব্যবসা বাণিজ্য বা আর্থিক প্রভাব, এবং 3, বিশ্বজুড়ে আমেরিকার ভূ রাজনৈতিক প্রভাব। মিলিটারি প্রভাব বাড়ানোর জন্য আমেরিকা তাদের বিরাট অস্ত্র সম্ভার তৈরি করতে উঠে পড়ে লাগে, আর এজন্য আমেরিকা তাদের দেশের মোট জিডিপির 5% মতো বিরাট অঙ্কের টাকা ডিফেন্স বাজেট হিসাবে ব্যয় করতে শুরু করে। ফলে খুব দ্রুত গতিতে তাদের নৌ, আকাশ এবং মিলিটারি বাহিনী শক্তিশালী হয়ে ওঠে। উন্নত সব ক্ষেপণাস্ত্র, মিলিটারি ইকুইপমেন্ট তাদের হাতে এসে পৌঁছয়। শুধু তাই নয়, নাসার সাহায্য নিয়ে মহাকাশে উপগ্রহ পাঠিয়ে পৃথিবীর সব দেশের ওপরে মিলিটারি নজরদারি চালাতে শুরু করে আমেরিকা। এখানে বলে রাখি, 60-এর দশকের শেষের দিকে আমেরিকার হাতে ছিল প্রায় 20,000 নিউক্লিয়ার ওয়ারহেড, আর 90-এর দশকে সেটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। শুধু পারমাণবিক শক্তি বৃদ্ধি নয়, পৃথিবীর নানা প্রান্তে সামরিক ঘাঁটিও তৈরি করতে শুরু করে আমেরিকা। এমনকি আজকের দিনেও আমেরিকার 80টারও বেশি দেশে 750টিরও বেশি সেনা ঘাঁটি রয়েছে। আর এভাবেই সারা পৃথিবী জুড়ে আমেরিকা তার মিলিটারি দাদাগিরিকে প্রতিষ্ঠিত করে ফেলে। একইভাবে পৃথিবী জুড়ে আমেরিকার আর্থিক প্রতিপত্তিও কিন্তু তৈরি করতে শুরু করে আমেরিকা। একইভাবে পৃথিবী জুড়ে আমেরিকার আর্থিক প্রতিপত্তি তৈরি করতে প্রথমে আমেরিকা সরকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর ব্যয় বরাদ্দ বৃদ্ধি করে, এবং মুক্ত বাজার অর্থনীতির সুযোগ নিয়ে আমেরিকান কোম্পানিগুলো সারা পৃথিবী জুড়ে তাদের অর্থনৈতিক কলোনি তৈরি করে। যেমন মাইক্রোসফট, অ্যাপেল, গুগল, ম্যাকডোনাল্ড বিশ্বের বাজারে আধিপত্য বিস্তার করে ফেলে, এবং এই আধিপত্য সব ক্ষেত্রেই কিন্তু মনোপলি ছিল। যেমন মাইক্রোসফটের কোনো বিকল্প ছিল না, যেমন গুগল, ফেসবুক, ইউটিউবের আজও কোনো বিকল্প নেই। এরকম অসংখ্য আমেরিকান কোম্পানি পৃথিবী জুড়ে তাদের বাণিজ্যের একাধিপত্য তৈরি করে। আর এর বিপরীতে রাশিয়ার কোনো কোম্পানি বিশ্বের টপ 500 কোম্পানির তালিকাতেই ছিল না। রাশিয়ার অবস্থা এতটাই দুর্বল ছিল যে অনেক বড় বড় বিশেষজ্ঞরাও ভবিষ্যতে রাশিয়ার পুনরুত্থানকে কল্পনা পর্যন্ত করতে পারত না। কিন্তু অন্যদিকে আমেরিকা খুব দ্রুত গতিতে পৃথিবীর প্রায় সব দেশকেই নিজের প্রভাব বলয়ের মধ্যে নিয়ে আসছিল। আর এজন্যে অবশ্য তারা জোর গতিতে ন্যাটোর সম্প্রসারণ করছিল। ন্যাটো নামটা আপনারা সবাই কম বেশি জানেন, তবু একবার বলে দিই যে ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা গঠিত হয় 1949 সালের 4 এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন ভূরাজনৈতিক পরিস্থিতিতে আমেরিকার নেতৃত্বে এই সংগঠনটি গঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে কেউ আক্রমণের শিকার হলে বাকি সবাই মিলে তাকে প্রতিরোধ করবে। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ মোট 12টা দেশ এই জোটের প্রাথমিক সদস্য হলেও বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা কিন্তু বেড়ে গিয়ে 32 হয়ে গেছে। অর্থাৎ যে দ্রুততার সঙ্গে আমেরিকা গোটা পৃথিবীর সব দেশকেই তার প্রভাব বলয়ের মধ্যে আনছিল, সেটা রাশিয়ার পক্ষে ভীষণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই ছিল তখনকার দিনের অবস্থা। তবে রাশিয়ার এই চরম দুর্দিনে রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে উঠে আসেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার নাম ইয়েভগেনি
প্রিমাকভ। তিনি ছিলেন পুতিনের পূর্বসূরি। মূলত তিনিই রাশিয়াকে পরবর্তী বিশ্বশক্তি হিসাবে গড়ে তোলার কাজ শুরু করেন। রাশিয়ার এই দূরদর্শী রাষ্ট্রপতি এবং কূটনৈতিক প্রিমাকভ ডক্ট্রিন নামে একটা কৌশলগত পরিকল্পনার রূপরেখা তৈরি করেন। আর এই ডক্ট্রিনের মূলত তিনটে স্তম্ভ ছিল। প্রথম স্তম্ভ হলো রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে নিজেদের প্রভাব বলয়ে ধরে রাখা, যাতে তারা ন্যাটো বা আমেরিকার দিকে ঝুঁকে না পড়ে। দ্বিতীয় স্তম্ভ ছিল ন্যাটোর সম্প্রসারণকে রুখে দেওয়া, যাতে পশ্চিমা সামরিক শক্তি রাশিয়ার দোরগোড়ায় এসে কড়া না নাড়তে পারে। আর তৃতীয় স্তম্ভ ছিল, যেটা সর্বোপরি ছিল, চীন এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, যাতে একত্রে পশ্চিমা আধিপত্য, বিশেষ করে আমেরিকান আধিপত্যকে রুখে দেওয়া যায়। এই তিনটে কৌশলের অংশ হিসাবে 1999 সালে RICর আলোচনা শুরু হয়। RIC মানে আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া এবং সি ফর চায়না। 2002 সালে মন্ত্রী পর্যায়ে RICর আনুষ্ঠানিকভাবে মিটিং হয় এবং RICর প্রথম মিটিংয়ের প্রস্তাবনাতেই তখন স্পষ্ট ভাষায় বলা হয় টু কাউন্টার US হেজিমনি, অর্থাৎ আমেরিকার বিশ্ব আধিপত্যকে মোকাবেলা করতেই এই ত্রিপাক্ষিক সহযোগিতাটা দরকার। যাই হোক, RICর প্রতিষ্ঠার পরে 2020 সাল পর্যন্ত রাশিয়া, ইন্ডিয়া, চায়না এই তিন দেশের মধ্যে মোট 20 বার বৈঠক হয়েছে। এই মিটিংগুলো কখনো রাষ্ট্রপ্রধানদের স্তরে, কখনো পররাষ্ট্রমন্ত্রীদের স্তরে, কখনো বা আর্থিক এবং প্রতিরক্ষা স্তরেও হয়েছে। মোট কথা 2020 সাল পর্যন্ত RIC একরকম সফলই ছিল। এর মধ্যে 1998 সালে যখন ভারত পারমাণবিক পরীক্ষা চালায়, মানে পোখরান 2 এর সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশ যখন ভারতের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে, সেই সময় ভারতের পাশে এসে দাঁড়ায় রাশিয়া এবং কিছুটা চীনও। কিন্তু এরপরই শুরু হয় বিশ্বাসঘাতকতার অধ্যায়। 2020 সালে চীন আচমকা ভারতের গালওয়ানে ভারতীয় সেনার উপরে আক্রমণ চালায়। তাতে ভারতের 20 জন সাহসী জওয়ান শহীদ হয়। আর এই ঘটনা ভারত চীন সম্পর্কের মোড়কে একেবারে ঘুরিয়ে দেয়। সীমান্তে ভারতের পাল্টা মারে চীনের 42 জন সেনা নিহত হয়। আর ভারত তখন প্রায় 500টির মতো চীনা অ্যাপকে নিজের দেশ থেকে নিষিদ্ধ করে, ভারতের চীনা বিনিয়োগের ওপরে নজরদারি আরোপ করে এবং জনগণকে চীনা পণ্য বর্জনের আহ্বান জানায়। তবে বিশ্বাসঘাতকতায় চীন কিন্তু অবশ্য এখানেই থেমে থাকেনি। তারা অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে, ভারতের মানচিত্রের নানা অংশে অবৈধভাবে চিহ্নিত করে এবং আন্তর্জাতিক মহলে অরুণাচল প্রদেশকে বিতর্কিত অঞ্চল বলে প্রমাণের ভীষণ রকমের চেষ্টা চালায়। এই সব ঘটনার পরে ভারত এক কঠিন সত্যকে উপলব্ধি করে যে চীন কখনোই নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে না। আর তখনই মূলত চীনের ওপরে ক্রোধিত হয়ে ভারত RIC থেকে বেরিয়ে আসে। মূলত গালওয়ানের ঘটনার পর থেকেই ধীরে ধীরে ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। সেনা মহড়া, স্যাটেলাইটের ডেটা শেয়ারিং, অস্ত্র চুক্তি, প্রতিরক্ষা চুক্তির আদান প্রদান, এর সব কিছুই কিন্তু একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করে। আর এই সময় ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া মিলে গঠিত হয় কোয়াড নামে একটা গুরুত্বপূর্ণ জোট, যার পূর্ণ রূপ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যার মূল উদ্দেশ্য ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্যকে প্রতিরোধ করা। এখন প্রশ্ন হলো, এই কোয়াড থেকে ভারত কি পেয়েছে বা এখনো পর্যন্ত কি পাচ্ছে? প্রথম যে সুবিধাটা হচ্ছে সেটা হলো প্রতিরক্ষা সহযোগিতা। কোয়াড ফরমেশনের পর থেকেই ভারত এখন নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া এবং সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। উদাহরণস্বরূপ মালাবার নৌমহড়া। আর এই নৌমহড়া থেকে ভারতের মাল্টি লেভেল অ্যাডভান্টেজ বা বহুমুখী সুবিধা হচ্ছে। যেমন 1, ভারতীয় নৌবাহিনী অত্যাধুনিক রণকৌশল, নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশন এবং ম্যারিটাইম সার্ভেলেন্স ক্যাপাবিলিটি বা সমুদ্র জুড়ে নজরদারির সক্ষমতাকে অর্জন করেছে। 2, ভারত, আমেরিকা এবং জাপানের কাছ থেকে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ট্রেনিং এবং এয়ার ডিফেন্স ট্রেনিং পেয়েছে। 3, যুক্তরাষ্ট্রের P-81 পসেডন নেভাল বিমান এবং জাপানের সৌরু ক্লাস সাবমেরিন এবং অস্ট্রেলিয়ার HMAS ক্যানবেরার মতো যুদ্ধ জাহাজের সঙ্গে অনুশীলন করার ফলে ভারতের নৌবাহিনীর আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে পেরেছে। আর 4, ভারত এখন কোয়াড ম্যারিটাইম সিকিউরিটি ওয়ার্কিং গ্রুপের অংশ হয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সামরিক প্রভাব মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখছে।
আশা করি প্রথম সুবিধাটা বোঝাতে পারলাম। আর দ্বিতীয় সুবিধা হলো প্রযুক্তি স্থানান্তরণ বা টেকনোলজি ট্রান্সফার। কোয়াডের সদস্য হওয়ার পর ভারত একের পর এক উচ্চ প্রযুক্তি নিজের হাতে পাচ্ছে। ফর এক্সাম্পল, এক হলো মার্কিন চিপ কোম্পানি মাইক্রন ইতিমধ্যেই গুজরাটে তাদের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করেছে। দুই, অ্যাপ্লাইড মেটেরিয়ালস, ল্যাম রিসার্চের মতো প্রতিষ্ঠানগুলো ভারতে গবেষণা এবং উৎপাদনে লগ্নি করেছে। তিন, কোয়াডের অধীনে আমরা এআই, কোয়ান্টাম টেকনোলজি, সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মতো বিভিন্ন জায়গায় সহযোগিতা পাচ্ছি। চার, ভারতীয় স্টার্টআপ এবং আইআইটিগুলোর সঙ্গে কোয়াড টেকনোলজি নেটওয়ার্ক সরাসরি যোগাযোগ এবং প্রজেক্ট কিন্তু চালু করেছে। পাঁচ, ইসরো এখন নাসা এবং জেএএক্স এর সঙ্গে আর্থ অবজারভেশন, স্যাটেলাইট ট্র্যাকিং এবং ম্যারিটাইম ডোমেন অ্যাওয়ারনেসের বিষয়ে কাজ করতে শুরু করেছে। যেভাবে যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে, এটা আর 5-6 বছর কন্টিনিউ করলে আমরা ওই সমস্ত টেকনোলজি শিখে যাব, আর তখন আমরা সব প্রযুক্তিতেই সব কিছু তৈরি করতে পারবো। কোয়াড থেকে তৃতীয় যে সুবিধাটা আমরা পেয়েছি সেটা হলো ভ্যাকসিন কূটনীতি বা ভ্যাকসিন ডিপ্লোমেসি। কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপের অংশ হিসাবে ভারত বায়োই সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে কোটি কোটি কোভিড ভ্যাকসিন পাঠিয়েছে, আর এতে ভারত বহুমুখী সুবিধা লাভ করেছে। ফর এক্সাম্পল, এক, এতে ভারত একটা গ্লোবাল পাবলিক হেলথ লিডার হিসাবে আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছে। দুই, ভারতীয় ফার্মা কোম্পানিগুলো বিশ্ববাজারে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে। তিন, চীন যখন ভ্যাকসিন ডিপ্লোমেসি দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছিল, তখন ভারত বিকল্প হিসাবে কোয়াড ব্যাকড হিউম্যানিটেরিয়ান শক্তি হিসাবে উঠে আসে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এটা ভারতের অনেকটা বড় পাওনা। চতুর্থত, কোয়াডের যে সুবিধা আমরা পেয়েছি সেটা হলো আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের প্রভাব। কারণ কোয়াড শুধুমাত্র প্রতিরক্ষা নয়, কূটনৈতিক পরিসরেও ভারতের জন্য কিন্তু দরজা খুলে দিয়েছে। যেমন, এক, ভারত এখন নিয়মিত G20 ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক সাপ্লাই চেন রেলিয়েন্স ইনিশিয়েটিভ এ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। দুই, কোয়াডে থাকার ফলে ভারতের কণ্ঠস্বর এখন অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের পাশে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসছে। তিন, ভারত এখন ইন্দো প্যাসিফিকের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে উঠে আসছে। যেমন ব্লু ইকোনমি, ক্রিটিক্যাল মিনারেলস, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে গ্লোবাল লেভেলে আলোচনায় ভারত কিন্তু নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ কোয়াডের মাধ্যমে ভারত শুধু সামরিক নয়, বরং প্রযুক্তি, কূটনীতি এবং মানবিক সহযোগিতার মতো বহুস্তরীয় সুযোগ সুবিধা পেয়েছে। এর ফলে ভারত এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে নিজেকে। অন্যদিকে রাশিয়ার কাছ থেকেও কিন্তু আমরা অনেক রকমের উপকার পেয়েছি এবং এখনও উপকার পেয়ে যাচ্ছি। যেমন প্রতিরক্ষা সহযোগিতা বা ডিফেন্স কোঅপারেশন, এর কথাটা কিন্তু সবার আগে আসে। অতীতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন আমেরিকা এবং চীন পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়, তখন সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষে কূটনৈতিক এবং সামরিক সমর্থন দেয়। ভারতীয় হিসাবে রাশিয়ার এই উপকার আমরা কখনোই কিন্তু ভুলতে পারবো না। তাছাড়া বর্তমানে রাশিয়া ভারতের সর্ববৃহৎ ডিফেন্স সাপ্লায়ার বা প্রতিরক্ষা সরবরাহকারী দেশ। যেমন ভারতের Su-30 MKI যুদ্ধবিমান, T-19 ট্যাঙ্ক, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, INS বিক্রমাদিত্য বিমানবাহী রণতরী ও অকুল পরমাণু সাবমেরিন, এর সবই কিন্তু রাশিয়া থেকেই এসেছে। আবার আজ আমরা যে ব্রহ্মোস ক্রুজ মিসাইলকে রপ্তানি করতে শুরু করেছি, সেটাও কিন্তু ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগের ফলেই তৈরি করতে পেরেছি আমরা। দ্বিতীয়ত, রাশিয়ার কাছ থেকে আমরা পারমাণবিক শক্তি এবং প্রযুক্তি সহায়তাও কিন্তু পেয়েছি অনেক দিন ধরে। অতীতে রাশিয়ায় প্রথম দেশ হিসাবে ভারতের পারমাণবিক কর্মসূচিকে সাপোর্ট করেছিল এবং সহায়তা প্রদান করেছিল। যেমন তামিলনাড়ুর কুন্ডাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রাশিয়ার সহায়তায় কিন্তু নির্মিত হয়েছিল। এটি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে একটা। আর তৃতীয়ত, রাশিয়ার কাছ থেকে আমরা জ্বালানির নিরাপত্তাকে পেয়েছি। যেমন সোভিয়েত আমলে রাশিয়া ভারতকে বাজার দরের থেকে কম মূল্যে তেল এবং গ্যাস সরবরাহ
সরবরাহ করত। এমনকি এখনও রাশিয়া পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ভারতের জন্য ডিসকাউন্টেড দামে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলকে সরবরাহ করে যাচ্ছে। তাছাড়া রসনেফট, গ্যাসপ্রমের মতো রুশ জ্বালানি সংস্থাগুলো ভারতের ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল ইত্যাদি কোম্পানির সঙ্গে যৌথ প্রকল্পে একসঙ্গে কাজ করছে। আর চতুর্থত, আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়া প্রায় সবসময় কিন্তু ভারতের পাশে থেকেছে। যেমন জাতিসংঘ সহ নানান আন্তর্জাতিক মঞ্চে ভারত ও রাশিয়া একে অপরকে অনেক সময় ধরে কৌশলগতভাবে সমর্থন করে আসছে। তাছাড়া কাশ্মীর ইস্যুতে বা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া কোনো দিন কোনোভাবে ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। এবং সর্বোপরি রাশিয়া রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবিকে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে। অতএব সব মিলিয়ে ভারত বর্তমানে বিশ্ব রাজনীতির একেবারে কেন্দ্রে রয়েছে। একদিকে রয়েছে আরআইসির মতো পুরনো বন্ধুত্ব, আর অন্যদিকে রয়েছে কোয়াডের মতো নতুন যুগের সম্ভাবনা। আবার অন্যদিকে চীনকে বিশ্বাস করাও কিন্তু যাচ্ছে না। 1962 সালের যুদ্ধ হোক কিংবা 2020 সালের গালওয়ান সংঘর্ষের ঘটনা, ভারত চীনের মুখোশ কিন্তু বহুবার দেখেছে। সুতরাং এখন ভারত জানে চীনের সঙ্গে হাত মেলানো মানেই পিছন থেকে ছুরি খাওয়ার জন্য প্রস্তুত থাকা। তাই আমাদের অতীত অভিজ্ঞতার উপরে ভিত্তি করে ভারত কিন্তু কখনোই চীনকে বিশ্বাস করে উঠতে পারবে না। তাছাড়া ভারত চীন সীমান্তে এখনও 60,000-এর বেশি সেনা মুখোমুখি অবস্থান করছে এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে উত্তেজনা আজও মেটেনি। যদিও মজার ব্যাপার হলো চীনের সঙ্গে ভারতের প্রায় $100 বিলিয়ন বাণিজ্য হয়। তাই চীন আমাদের কূটনৈতিক শত্রু, অথচ বাণিজ্যিক বাস্তবতা। আশা করি এটা আপনাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারলাম। তবু এই প্রেক্ষাপটে যদি ভারতকে বেছে নিতে বলা হয় যে আরআইসি না কোয়াড, তাহলে ভারতের দৃষ্টিতে কোয়াডই এখন বেশি প্রাসঙ্গিক। আরআইসিতে রাশিয়া থাকলেও চীনের আগ্রাসী মনোভাব এবং বিশ্বাসঘাতকতার কারণে আরআইসি জোটের ভিত্তি কিন্তু ভীষণ রকমের দুর্বল। তবে রাশিয়া অবশ্যই কিন্তু ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক সঙ্গী। তাই ভারতের কৌশল কখনোই রাশিয়াকে একেবারে বাদ দেওয়া নয়, বরং একসাথে রাশিয়ার সঙ্গ ধরে রাখা এবং চীনের বিরুদ্ধে সেফ গার্ড হিসাবে কোয়াডের কাঁধে ভর করে এগিয়ে যাওয়া। অতএব সব মিলিয়ে ভারতের কৌশলগত মনোভাব এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি ম্যাচিওর। ভারত এখন মাল্টি অ্যালায়েন্স কৌশলে চলছে। কোয়াড, I2U2, যার মানে হচ্ছে ইন্ডিয়া, ইসরায়েল, UAE, USA, ব্রিক্স, SCO এবং G20, সব দিকেই কিন্তু ভারত নিজের অবস্থানকে দৃঢ় রেখে এগোচ্ছে। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানে যদি আবার কখনো ভারত পাকিস্তান সংঘাত হয় তখন পাশে কে দাঁড়াবে? চীন তো বরাবরের মতোই পাকিস্তানের পক্ষই নেবে, আবার আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এরা কেউই কিন্তু পাশে থাকবে না। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। অতএব ভারত জানে চূড়ান্ত মুহূর্তে ভারতকে ভরসা রাখতে হবে নিজের সেনা, নিজের প্রযুক্তি এবং নিজের অর্থনীতির ওপরে। আন্তর্জাতিক মিত্রতা, কূটনৈতিক বন্ধুত্ব সবই গুরুত্বপূর্ণ, কিন্তু যুদ্ধ শুরু হলে লড়াইটা নিজেকেই করতে হবে। তাই কোয়াড হোক বা আরআইসি, আমাদের এখন কৌশলগত ভারসাম্যকে বজায় রেখে সামনের দিকে এগোতে হবে। অতএব দুনিয়া জুড়ে এই কোল্ড ওয়ার 2.0-তে ভারতের চ্যালেঞ্জ হচ্ছে একদিকে রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ককে টিকিয়ে রাখা, আর অন্যদিকে চীনের সঙ্গে সীমান্তের অনিশ্চয়তাকে সামলানো। একই সঙ্গে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এই পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ককে উন্নত করা, আবার প্রয়োজনে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে নতুন নতুন জোট গড়া। এটা একটা জটিল ব্যালেন্সিং অ্যাক্ট, যার জন্য চাই কূটনৈতিক দক্ষতা, ধৈর্য আর বাস্তববোধ, যেটা আমাদের এখন আছে বলেই কিন্তু আমি বিশ্বাস করি। তো এই হলো সম্পূর্ণ বিশ্লেষণ। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় ভারতের কি কোনো পক্ষ নেওয়ার দরকার আছে, নাকি যেমন ব্যালেন্স করে চলছি এটাই সর্বোত্তম পথ? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না।
যাই হোক, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যেখানে অল্প খরচে আমরা ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করি। আপনারা জানেন আজকের দিনে নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে, কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগই সরকারি কলেজে ভর্তি হতে পারে না। ফলে প্রচুর খরচ করে হলেও অনেকেই কিন্তু দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হয়। তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়, এটা কিন্তু অনেকেই জানে না, কারণ এরকম তথ্য বা যোগাযোগ কোনোটাই কিন্তু তাদের কাছে থাকে না। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিতও হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম পিন কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউকে দেখে নিতে পারেন। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশনে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।